পাইলে খালি আপাটার পিছন লেগে থাও। একটা স্ট্যাটাস দিছিল, জাতি একদিন বুঝবে যেদিন আমি আর ক্ষমতায় থাকবো না। তো কথা বলছে কার? আমাকে কে মানে এই দেশে কি এমন কোন জননেতা আছে যে ক্ষমতায় না থাকলে জাতি বুঝবো? কাছে না, ডক্টর ইউনূস খুব ভালো একজন মানুষ, কিন্তু মানে এই জাতি সমালোচনার মধ্যে বাহির করে না কাউকে। তারপরে এই যে আমাদের ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যার বলছিলেন, আল্লাহ 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 যদি একবার মাহবুব মন্ত্রী হইতাম, কলিজা ভইরা কাজ করতাম জনগণের জন্য। করছে কিন্তু কাজ। তো এই যে ওনাদের নামে একটা রিউমার আছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে এই আমতারেক। হ্যাঁ, নাম কি আমতারেক? তুমি আমতারেকই থাকবা? তুমি কি বলো যে 666 কোটি টাকা লুটের বিচার চাইবা তুমি, কিন্তু আমরা সম্পদ কি দেখতেছি? আচ্ছা, মানে আপনারা জানেন যে আমাদের উপদেষ্টারা তারা গতকালকে তাদের যেই ক্ষমতায় আসার আগে, অর্থাৎ চেয়ারে বসার আগে এবং পরে তাদের যে সম্পদের পার্থক্য বা ব্যবধান, সেইটার একটা কি বলে যে ডেটা প্রকাশ করেছে। তো আমার মনে হয় যে সারা বাংলাদেশের মানুষ দুইজন মানুষের সম্পদ নিয়ে একটু বেশি জানতে চায়। এর মধ্যে হচ্ছেন আমাদের ডক্টর ইউনূস। তো ক্ষমতায় আসার আগে উনি কত টাকার মালিক ছিলেন? তথ্যসূত্র বলছে প্রধান উপদেষ্টার পূর্বের সম্পদ ছিল 14,39,670 টাকা, 73 টাকা। তো বর্তমানে কত? 15,62,44,065 টাকা। তাহলে টাকাটা আসলে এখানে কত বাড়ছে দেখেন, মাত্র 1,61,05,000 টাকা। 1,61,05,000 যোগ বিয়োগ করে নিয়েন। তো এই যে ওনার নামে মানে শত শত হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, বিভিন্ন জন যারা বলে আর কি যে এটা করছে সেটা করছে, তো আপনারা কি এইসব ফালতু কথাবার্তা বাদ দেন। ডক্টর ইউনূস তিনি নোবেল প্রাপ্ত, নোবেল মানে মহান, উনি এরকম আকাম কুকাম করবে এটা আমারও আসলে বিশ্বাস হয় না। হ্যাটার্সদের মুখে একরাশ ওয়াক থুইং। আচ্ছা, তো আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কলিজা দিয়ে কাজ করছেন মানুষের জন্য। তিনি বলছেন যে এত কাজ করছেন, 53 বছরে এরকম কাজ হয় নাই। এখন ওনার বিরুদ্ধে সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে অনেকেই যারা বৈশা আছেন যে ক্ষমতা থেকে খালি এই সেনাবাহিনী সরে যাক, পুলিশ সরে যাক, রাস্তায় দৌড়াইয়া দৌড়াইয়া বলে কি করবে? কত বড় চিন্তা করেন। আমরা নিমক হারাম জাতি। দেখেন স্যারের সম্পদ, শিক্ষক মানুষ, কটা টাকা বাড়ছে? আমি তো দেখুন টাকাই বাড়ে নাই। আচ্ছা, ডিজিট হচ্ছে পূর্বের সম্পদ ছিল ওনার 1,48,10,433 টাকা 18 মাস আগে। আর 18 মাস পরে কত? গরিব। আসলে শিক্ষকরা অলওয়েজ গরিবই থাকে। তো ওনার বর্তমান সম্পদ হচ্ছে 1,60,98,232 টাকা। অর্থাৎ এখানে আমি অঙ্ক হিসাব করলে জাস্ট 11 লক্ষ টাকা বাড়ছে। তো এখন কিভাবে 11 লক্ষ বাড়লো অনেকে প্রশ্ন করবে। দেখেন ভাই, রাষ্ট্রীয় এই চেয়ারগুলোতে বেতন ভাতা আছে। আগে ধরেন বাসাতে একটা ড্রাইভার রাখলে নিজে বেতন দেওয়া লাগছে, একটা কাজের বুয়ার বেতন দেওয়া লাগছে, রান্না বান্না করলে একটু বেতন দেওয়া লাগছে, কাপড় চোপড়ের আবার আলাদা বিল। কাজের মহিলারা আবার দেখবেন ঢাকা শহরে 3-4টা কাজের বেশি কাজ করতে চায় না। এর বেশি কাজ করলে আপনার অনেক টাকা দিতে হবে। তো আমার মনে হয় 18 মাসে এই জাস্ট কাজের বুয়ার যে বিলগুলা, ড্রাইভার, দারোয়ান, হ্যাঁ পাহারাদার, আরো থাকেন এরকম টুকিটাকি, এই বিলগুলা ওনার বাইচা গেছে, যার কারণে মাত্র 11 লক্ষ টাকা উনি বাড়াইতে পারছে। তাহলে এই যে আমরা শুনি যে আসিফ নজরুল স্যার নাকি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, ভাবা যায় সাংবাদিক ইলিয়াসের মতন একজন চরিত্র, হ্যাঁ তিনিও এসে এই যে বললেন শত শত 500 হাজার কোটি অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কানাডা, তার মানে সবই গুজব। মানুষের জন্য কাজ করছে, হৃদয় দিয়া, কলিজা দিয়ে কাজ করছে। মনে রাখবে মানুষ, ইলিয়াস মনে করছে যে আমাদের আসিফ স্যার ক্ষমতা থেকে সরে গেলে ওনার রাস্তায় দৌড়াবে। এই জাতি এত নিমক হারাম না। আমি বিশ্বাস করি এমন কোনো কিছুই ঘটবে না। শিক্ষকের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। ডক্টর ইউনূস তিনিও শিক্ষক ছিলেন, যোগ্য গুরুর যোগ্য উত্তরসূরি। এরকম ভাবে হালকা হালকা যদি বাড়ে বাংলাদেশ উন্নত হবে। 18 মাসে কি উন্নতি কম হয়েছে? যারা বলে হয় নাই তাদের চোখে। সকল প্রেডিকশন যেগুলো ছিল, আমি সর্বশেষ একটা নিউজ দিয়েছিলাম যে প্রেডিকশন বলছিল বিএনপি সিট পাবে 208টি। LEDC নামক একটা সংস্থা, তারা কিন্তু এই জরিপটা করছিল। আপনি দেখেন কিভাবে কাটায় কাটায় মিলা গেছে। বিএনপি সিট পাবে 208টি, আর জামাত পাবে 46, এবং তাদের শরিকরা মিলাজিলা 55 প্লাস মাইনাস তাদের মানে আসন সংখ্যা হবে। আর অনেক আসনে হয়তো অন্যান্যরা পাশ করবে। তবে এই জরিপটা 297টি আসনের চূড়ান্ত ফলাফল যখন আমরা পাইলাম, তখন দেখলাম যে 209টিতে বিএনপি এবং জামাত ইসলামী 68টিতে তারা আপনার বিজয়ী হয়েছেন।
জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 6 আসন, আর এখন মন্ত্রিসভার অপেক্ষা। তো প্রশ্ন হচ্ছে, নির্বাচন তো হয়ে গেল, সরকার কবে গঠন হচ্ছে? আসুন দেখি। একটা গ্যাজেট প্রকাশ হবে, সেই গ্যাজেট প্রকাশের পর শপথ নেবেন নির্বাচিত সংসদ সদস্যরা। এরপর শুরু হবে নতুন সরকার গঠনের প্রক্রিয়া। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থাৎ সাবেক অন্তর্বর্তী বা রানিং আছে কিনা জানি না, ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে 18 ফেব্রুয়ারির মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠন হতে পারে। অর্থাৎ আজকে 13 তারিখ আমি যখন নিউজটি রেকর্ড করছি, আর 5 দিনের মধ্যে মন্ত্রিসভা গঠিত হবে। সরকারের অপর একটি সূত্র বলছেন, আগামী 16 ফেব্রুয়ারি নতুন সংসদ সদস্যদের শপথের অনুষ্ঠান হতে পারে। এখন এটা একদিন পেছাতেও পারে, একদিন আগাতেও পারে, তবে আগানোর সম্ভাবনা নাই, কারণ টাইম খুব বেশি নাই। সো 16 ফেব্রুয়ারি শপথ হবে যারা নির্বাচিত হয়েছেন সকলের, আর 18 ফেব্রুয়ারির মধ্যে এখানে মন্ত্রিসভা গঠিত হবে। পরবর্তী দুদিনের মধ্যে মন্ত্রিসভার শপথের মাধ্যমে গঠিত হবে নতুন সরকার। নির্বাচনের সর্বোচ্চ আসন পাওয়া বিএনপির সংসদ নেতা হবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী, অর্থাৎ জনাব তারেক রহমানই হচ্ছেন আগামী দিনের প্রধানমন্ত্রী। আর নির্বাচনে দল হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া জামাত ইসলাম, তাদের ভূমিকা সংসদে কি হবে সেটা পরবর্তী সময় নির্ধারিত হবে। তবে জামায়াত সংসদে এখন প্রধান বিরোধী দল হবে, এটাই হচ্ছে এখানে নিশ্চিত। এনসিপি তাদের সাথে জুটে আছে। তো এই সরকার গঠনের পর আপনার একটা পলিটিক্যাল গভর্নমেন্ট বা রাজনৈতিক সরকার আসলে আমরা পেতে চাচ্ছি। তো বরাবরই বলছি, সরকারের কাছে মানুষের অনেক আশা, অন্তর্বর্তী সরকারের কাছেও অনেক এক্সপেকটেশন ছিল, যেটা আসলে তারা পূরণ করতে পারেনি। এখানে যারা উপদেষ্টা হয়েছেন অনেকেই হাজার হাজার শত কোটি টাকার মালিক হয়েছেন। খোদ ডক্টর ইউনূস সাহেব নিজেও অনেক অ্যাডভান্টেজ পাইছেন, বা তার যে প্রতিষ্ঠানগুলা ব্যক্তি জীবনে মামলা টামলা বা বিভিন্ন ইস্যু ছিল সুবিধা নিচ্ছেন। বাংলাদেশ নামক রাষ্ট্রটা গত 18 মাসে মন্দের ভালো চলছে, বাট এখন যে সরকার আসতে যাচ্ছে তাদের কাছে ধৈর্য যদি আপনি এক্সপেকটেশন করেন একদম আকাশ পাতাল, এটা কিন্তু হবে না। কেন? এই যে 18 মাস ধরে এই সরকার বা এর আগে যে সরকার ছিল, তাদের যে বৈদেশিক ঋণ, বিভিন্ন জায়গায় লেনদেন, বা আপনার বিশ্ব ব্যাংকের অর্থ পরিশোধ প্রক্রিয়া, বা পদ্মা সেতু সহ বিভিন্ন যে মেগা প্রজেক্টগুলো ছিল, বা অনেক কিছু, মানে একটা রাষ্ট্র চালাতে গেলে যা যা হয়, তো এই সব কিছু মিলেয়া এই সরকারটাতে যারা বসবেন তাদেরকে একটা কঠিন সময় পার করতে হবে। এখন যদি দেখা গেল যে কথায় কথায় আন্দোলন, এগুলা কিন্তু এখন করলে সরকার বিপাকে পড়বে। আর পাশাপাশি আমি মনে করি যে কালকে বিজয়ের পর বাংলাদেশের বেশ কিছু জায়গায় ছোটখাটো অনেক ঘটনা ঘটছে। ঝিনাইদহে ব্যাপক সংঘর্ষ হয়েছে। কোন জায়গায় দেখলাম যে মানে জিতার পরে গিয়ে জামাতের কয়েকজন নেতা কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, কেন্দ্রে জিতাই। তো এরকম অনেক ঘটনা কিন্তু টুকিটাকি ঘটছে। এখানে বিএনপি যিনি যারা আছেন নেতা কর্মী, আপনাকে মনে রাখতে হবে যেন তারেক রহমান যা চিন্তা করছেন, আর এটা বাস্তবায়ন করতে হবে আপনাকে, এটা বাস্তবায়ন করতে হবে আপনাকে। শেখ হাসিনা নিজে ঢাকা থেকে বৈশাখ সারা বাংলাদেশে ভেজাল করে নেই। তিনি সিদ্ধান্তগুলো যখন আসতো সেগুলোতে তিনি ডিসাইড করতেন যে আসলে কি হবে। তবে মাঠ পর্যায়ে যারা ঘটনা ঘটাইতো, এটাই আওয়ামী লীগের খাইয়ে দিচ্ছে। সো বিএনপির একজন কর্মী, আপনি যেই পর্যায়ে গ্রাম, প্রত্যন্ত ইউনিয়ন, ওয়ার্ড যেখানেই থাকুন, আপনার ভালো কাজ বিএনপিকে প্রশংসিত করবে, আপনার খারাপ কাজ বিএনপিকে ধ্বংসের দিকে ঠেলে দিবে। কারণ 5ই আগস্টের পরে একটা জিনিস তো হাইপ হয়ে গেছে, কোনটা? একটা সরকারের পতন কিভাবে ঘটাইতে হয় জাতি শিখা গেছে।